বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনজন মিলে শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক জরুরি বৈঠক করতে উপস্থিত হয়েছিলেন যমুনায়। গতকাল তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনূসের সাথে যমুনায় বৈঠক করেছেন। সেখানে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল সেও ছিল। এই বিষয়টাকে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের বিষয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের বিষয়ে নাকি কথা বলবার জন্য তিন বাহিনীর প্রধানকে ডাকা হয়েছে। 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইউনূস হয়, তখন বাংলাদেশের অনেকেই বলতে শুরু করে দিয়েছে ডক্টর ইউনূস হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়। ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যা কিছু করেছে, সে কারণে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে একেবারে ধ্বংস করে দিবে। শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে না পারে সেজন্য যা করা লাগে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের মধ্যেও সেটা তিনি করবে। কিন্তু 14 মাসের শাসনামল দেখার পরে মনে হলো তার উল্টা চিত্র। আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা ডক্টর ইউনূসের চেয়েও বেশি মনে। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আবার ভীষণভাবে চমকে গেছেন যে তার মানে কি নির্বাচন আরেক দফা পেছাতে যাচ্ছে। এবার অবশ্য কোনো উচ্চকণ্ঠে শাসানি দিতে ওয়াকারুজ্জামান যমুনায় যাননি। এতদিনে তিনি পরিণত হয়েছেন, তিনি বুঝেছেন তিনি একজন ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশলের কাছে একজন শিশু মাত্র, এবং তিনি বুঝেছেন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব খেলা খেলছে সেখানে তার পক্ষে কোনো কল নেওয়া, তার পক্ষে তার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বিশেষ জোর প্রয়োগে কোনো ফল আসবে না। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনজন মিলে শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক জরুরি বৈঠক করতে উপস্থিত হয়েছিলেন যমুনায়। এরকম কোনো শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিষয়ে আগে কোনো খবর পাওয়া না গেলেও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই বৈঠকের কিছুক্ষণ আগেই সে খবর দেয় যে যমুনার দিকে রওনা হয়েছেন এই তিন বাহিনী প্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান খুবই গুরুত্বপূর্ণ দিনগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আরো দুই বাহিনীর প্রধানকে নিয়ে, যারা দুজনেই তার কোর্সমেটও বটে, তিন বাহিনী প্রধান একসঙ্গে মুভ করেন। 5ই আগস্টের দিনটি থেকে মনে করুন, এর আগে নানা সময়ে বাংলাদেশে সামরিক প্রশাসকরা, সেনাবাহিনী প্রধান এসে ক্ষমতা গ্রহণ করেছেন, জাতির জানমালের দায়িত্ব নিয়েছেন বটে, কিন্তু 5ই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে যখন উপস্থিত হলেন, এর আগে থেকেই টেলিভিশনে স্ক্রল যাচ্ছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে এসে কিছু বলবেন, তখনও কিন্তু বলা হয়নি যে তিন বাহিনী প্রধান একসঙ্গে আসবেন। কিন্তু মনে করে দেখুন, সেনাবাহিনী প্রধান যখন আমাদের উদ্দেশ্যে কথা বলতে, তিনি যে আমাদের জানমালের দায়িত্ব নিচ্ছেন এটা জানাতে টেলিভিশন ক্যামেরার সামনে উপস্থিত হলেন, তখন তার দু কাঁধে দুই বাহিনী প্রধানকে নিয়ে তিনি হাজির হলেন। এরকম গুরুতর সব দিনে সেনাবাহিনী প্রধান ওই দুই বাহিনী প্রধানকেও সাথে নিয়ে মুভ করেন। এবং আপনারা মনে করে দেখেন, এর আগে কবে যমুনায় দুই বাহিনী প্রধান সহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উপস্থিত হয়েছিলেন? সেটা উপস্থিত হয়েছিলেন গত মে মাসে। এবং মে মাসে কখন গিয়েছিলেন? যখন সেনাপ্রধান আরো দুই বাহিনী প্রধানকে নিয়ে শক্ত গলায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে এসেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তারা আর তাদের বাহিনীকে মোতায়েন রাখতে পারবেন না, সেনাবাহিনী আর ডিউটি দিতে পারবে না। পুলিশ হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর দলগুলো যে কাজ করছে, এ কাজ আর তিনি তার বাহিনী দিয়ে করাতে রাজি নন। সময় পেরিয়ে যাবে ডিসেম্বরে যদি নির্বাচন না হয়। কিন্তু এরপরে কি হলো মনে করে দেখুন, 23শে মে 24শে মের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নাটক শুরু করলেন যে এমন যদি হয় বিএনপিও এক্ষুনি নির্বাচন চাইছে, ডিসেম্বরেই নির্বাচন চাইছে। সেনাপ্রধানও এসে ভয় দেখাচ্ছেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে তিনি আর দায়িত্ব নিতে পারবেন না, তিনি সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নেবেন। এমন যদি হয় তাহলে তিনি আর দায়িত্বে থাকবেন না। আর সাথে সাথে সকল রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, বাংলাদেশের বড় বড় সম্পাদক মাহফুজ আনাম সবাই মিলে না ডক্টর ইউনূস আপনি যাবেন না, এসব লেখা তো লিখতেই থাকলেন। রাজনৈতিক দলগুলো তাকে এক সর্বদলীয় সভা থেকে হাতে পায়ে ধরে যে না হুজুর আপনিই থাকুন, আপনিই পারেন বাংলাদেশকে ত্রাণ করতে। এবং তারপর ডক্টর ইউনূস জুন মাসে লন্ডনে গিয়ে আরো 2 মাস পিছিয়ে এলেন নির্বাচন। সেনাবাহিনীর মুখে, সেনাপ্রধানের মুখে একদম কুলুপ পড়ে গেল, কারণ বিএনপি রাজি, জামায়াতে ইসলামী রাজি, এনসিপি রাজি। বিএনপি যারা সবচেয়ে উচ্চকণ্ঠ, তারেক রহমান যিনি জনসভায় ঘোষণা দিচ্ছিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, তারা চুপ মেরে গেছেন। সেনাপ্রধান কোন সাহসে আর কথা বলেন? কাজেই সেনাপ্রধান এরপর গিয়ে ঈদে স্ত্রী সহ গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে সম্পর্কটাকে আবার মিটিয়ে এলেন। এবং সে সময় আবার তিন বাহিনী প্রধান একসঙ্গে গেলেন না, আলাদা আলাদা ভাবে তারা স্ত্রীদের নিয়ে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আমার
ধারণা মে মাসে গিয়ে যে বেয়াদবি করে এসেছিলেন তিন বাহিনী প্রধান মিলে গিয়ে, সেটা একটা সুরাহা করে সম্পর্কটাকে আবার চাঙা করে এসেছিলেন। গতকাল তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনূসের সাথে যমুনায় বৈঠক করেছেন। সেখানে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল সেও ছিল। এই বিষয়টাকে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের বিষয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের বিষয়ে নাকি কথা বলবার জন্য তিন বাহিনীর প্রধানকে ডাকা হয়েছে। আমি ধরে নিলাম তিন বাহিনীর প্রধানের মধ্যে সেনাবাহিনী যেহেতু মাঠে কাজ করতেছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সেনাবাহিনী প্রধানকে ডেকে নেওয়া যুক্তিযুক্ত। কিন্তু নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের কাজটাকে নির্বাচনে, নাকি নির্বাচনে যে ভোট ডাকাতি হবে সেটা নৌবাহিনীর মাধ্যমে নদীতে ফেলবে ভোট, আর বিমান বাহিনীর মাধ্যমে সেই ভোট এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবে, এরকম পরিকল্পনা আছে? মানে কি বুঝান আপনারা? আপনারা যেটা বুঝাবেন বাংলাদেশের মানুষ সেটাই বুঝবে। নির্বাচনে সব থেকে বেশি ভূমিকা রাখবে পুলিশ। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ নির্বাচনের সর্বোচ্চ ভূমিকায় থাকবে। কই পুলিশের আইজিপি তো বৈঠকে ছিল না? তাহলে তিন বাহিনীর প্রধানকে বৈঠকে ডেকে নিয়ে আপনি কি বললেন? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন নিয়ে কথা হয়েছে, কিন্তু অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট, অনেক ইউটিউবার একদম চটকদার শিরোনামে নিউজ প্রকাশ করতেছে ডক্টর ইউনূসকে তিন বাহিনীর প্রধান থ্রেট দিয়েছে, 15 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ডক্টর ইউনূস যাতে 15 নভেম্বরের মধ্যে একটা সিদ্ধান্ত নেয়। পদত্যাগের কথা অনেকে বলেছে, কিন্তু ডক্টর ইউনূস কি আদৌ পদত্যাগ করবে? এখনো নির্বাচনী তফসিল ঘোষণাই করা হলো না, তার মধ্যে নাকি তিন বাহিনীর প্রধানকে ডেকে নিয়ে নির্বাচনের কথা বলা হয়েছে। এইসব ছেলে খেলানো, ছেলে ভুলানো বুঝ মানুষকে দিলে কি মানুষ বুঝবে? সবাই তো গণ্ড মূর্খ না, অবং না, সবাই তো বুঝে আপনারা কি চাচ্ছেন, কি করতে ইচ্ছুক। দেখেন ডক্টর ইউনূস যতবার সংকটে পড়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ একাধিক দল যেগুলো আছে এগুলা ডেকে নিয়ে কথা বলে, কিন্তু বর্তমানে বিএনপির সাথে একটা মৌন দ্বন্দ্ব চলতেছে। একটা জুলাই সনদের সেই স্বাক্ষর করা নিয়ে বিএনপি মান অভিমান করেছে। এখন বিএনপি যেহেতু জামাতের স্ত্রী, সেই ক্ষেত্রে কখনোই জামাতকে ডাকতে পারেন না, এনসিপি তো হিসাবের বাইরে। সুতরাং জামাতকে ডাকলে বিএনপি একটু মন খারাপ করতো, সেই জন্য তিনি জামাতকেও ডাকেন নাই, বিএনপিকেও ডাকেন নাই। তিন বাহিনীর প্রধানকে নিয়ে যে ধরনের নিউজ আমি দেখতে পেলাম গতকাল থেকে এখন পর্যন্ত, যে তিন বাহিনীর প্রধান সময় বেঁধে দিয়েছে 15 নভেম্বর পর্যন্ত, এর মধ্যে ডক্টর ইউনূসকে সব ধরনের সিদ্ধান্ত নিতে হবে, তিনি নির্বাচন করতে চাইলে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে নভেম্বরের মধ্যে, এবং তিনি যদি সেফ এক্সিট নিয়ে চলে যান সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়। আবার একাধিক জায়গা থেকে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক স্ট্যাটাস দেওয়া হচ্ছে, বিভিন্ন পশ্চিমা কূটনৈতিক চ্যানেলের সাথে যোগাযোগ করে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার সাথে কথা বলতে চেয়েছিলেন, হয়তো বা মাফটাফ চাইতেন, জানি না কতটুকু সত্য, বাট অনেকেই দেখলাম সেটা শেয়ার করেছে। 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইউনূস হয়, তখন বাংলাদেশের অনেকেই বলতে শুরু করে দিয়েছে ডক্টর ইউনূস হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়। ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যা কিছু করেছে, সেই কারণে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে একেবারে ধ্বংস করে দিবে। শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে না পারে সেজন্য যা করা লাগে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের মধ্যে সেটা তিনি করবে। কিন্তু 14 মাসের শাসনামল দেখার পরে মনে হলো তার উল্টা চিত্র। আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা ডক্টর ইউনূসের চেয়েও বেশি মনে হচ্ছে, এবং শেখ হাসিনার প্রভাবও এই 14 মাস পরে মনে হচ্ছে ডক্টর ইউনূস থেকেও বেশি। ডক্টর ইউনূস এতদিন তিনি নোবেল লরিয়েট বলে বলে এটা বেছে বেছে খেয়ে গিয়েছেন। তার গ্রামীণ ব্যাংক আছে, তিনি সুদের ব্যবসা করতেন, এগুলা বলে প্রমোটিং করে করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর নিয়েছে ভুয়া, এগুলা বেছে বেছে খেয়ে গিয়েছেন। কিন্তু যখন তিনি প্রধান উপদেষ্টা চেয়ারে বসলেন বাংলাদেশের, পৃথিবীর যে রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে গিয়েছে সে রাষ্ট্রপ্রধান ওনাকে তেমন গুরুত্ব দেয়নি, এবং অনেক রাষ্ট্রপ্রধান ওনার সাথে দেখাও করেনি। এবং শেখ হাসিনার আমলে বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো ছিল, ডক্টর ইউনূস সেই সকল দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে যাওয়ার পরেই সেই চুক্তিগুলো ওই দেশের রাষ্ট্রপ্রধান বাতিল করে দিয়েছে। তার মানে বুঝে কি যাচ্ছে, তিনি আন্তর্জাতিক খেলোয়াড় যেমন বলা হয়েছে তেমন তিনি আন্তর্জাতিক খেলোয়াড় না। তিনি ওই নোবেল পেয়েছেন এটা বিক্রি করে করে বিদেশে চলতো, বাংলাদেশে চলতো, বাংলাদেশের মানুষ মনে করতো বিশাল বড় কারবার, উনি কি নাকি। আরে ভাই, তিনি করতো সুদের ব্যবসা। তিনি অর্থনীতিতে নোবেল পেলে বুঝতাম যে তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছে, ওনার দক্ষতা অর্থনীতিতে আছে, অর্থনীতিতে নোবেল পেয়েছে। তিনি পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। উনি পৃথিবীর কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা করেছেন, কোন জায়গায় শান্তিতে তিনি কাজ রেখেছেন এবং অবদান রেখেছেন? আমার তো কোনো জায়গায় মনে হয় না তিনি শান্তিতে কোনো অবদান রেখেছেন। এই শান্তিতে নোবেল পুরস্কার কারা দেয়? শান্তিতে নোবেল পুরস্কার পৃথিবীতে যেই পাই সেটা মেনটেনিং করে ইউএসএ পাপেট যারা তাদেরকে সিলেক্ট করে ইউএসএ শান্তিতে নোবেল পুরস্কার দেয়। অন্য ক্যাটাগরি নোবেল পুরস্কারগুলো একটু ভিন্নতা থাকলে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কারগুলো ডাইরেক্ট আমেরিকায় সিলেক্ট করে। এই বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের বন্ধু থাকার কারণে যখন বিল ক্লিন্টন প্রেসিডেন্ট ছিল তখন খুব ভালো সম্পর্ক ছিল এই ডক্টর ইউনূসের সাথে। যখন নোবেল পেয়েছিল এই বিল ক্লিন্টন সম্পূর্ণরূপে সহযোগিতা করেছিল এই ডক্টর ইউনূসকে। সেই কারণে অটো চয়েস হিসেবে ডক্টর ইউনূস এই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এটা বিক্রি করতে 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 আজকে ডক্টর ইউনূস এই পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে চলে এসে তিনি এমন ভাবসাব দেখাচ্ছে বাংলাদেশে ওনার মতো যোগ্যতামূলক কেউ নাই, কেউ আসেও নাই, কেউ হতেও পারবে না। উড়ে এসে জুড়ি বসে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে এবং স্বাধীনতা সপক্ষের দল আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার জন্য বসে আছে। কিন্তু তিনি ভুলে গিয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে, আমরা এই দেশ পেয়েছি। এটা কিন্তু তিনি ভুলে গিয়েছেন। এটা ভুলে যাওয়ার কারণেই তিনি
ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়বে এবং তিনি যদি কখনো মারা যান বা ওনার কোনো পতন হয় বেঁচে থাকা অবস্থায়, ওনার কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে, সকল কিছু ধ্বংস করে দেওয়া হবে। 100% আওয়ামী লীগ সেটা করবে। তো কী লাভ হলো? একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে কীর্তিমানের মৃত্যু নেই। উনি এমন কিছু কীর্তি অর্জন করতো যে অন্তত বাংলাদেশের মানুষ ওনাকে ভালোবাসতো এবং আওয়ামী লীগের যারা কর্মী আছে তারাও ঘৃণার চোখে দেখতো না। হয়তো বা শেখ হাসিনা কিছু ভুল করেছে ওনার ক্ষমতা থাকা অবস্থায়, ডক্টর ইউনূস 5 আগস্ট পরবর্তী সময় ক্ষমতায় আসার পরে প্রতিহিংসা করলো না এবং আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন করলো না এবং শেখ হাসিনা এর উপরও স্টিমুলার বা ওনাকে মেরে ফেলার মেটিকুলাস ডিজাইনও করলো না। তাহলে ইতিহাস সাক্ষী থাকতো উনি ইতিহাসের সবচেয়ে যোগ্যতমূলক এবং কীর্তিমান হয়ে বাংলাদেশে বেঁচে থাকতো এবং মরে যাওয়ার পরও বাংলাদেশের মানুষ তাকে মনে রাখতো এবং ওনার সকল প্রতিষ্ঠান এবং সকল চিহ্ন বাংলাদেশে থাকতো। এটাই বাস্তবতা। সেজন্য তো শহীদ মোস্তফা আলী চৌধুরী বলেছিলেন, জীবনকে লম্বায় বড় করা যায় না, পরে দিতে বড় করার চেষ্টা করুন। কেন বলেছেন? কারণ আমাদের মৃত্যু যেটা লেখা আছে সে সময় হয়ে যাবে। আমরা জীবনকে চাইলেও লম্বা বড় করতে পারবো না, কিন্তু ভালো কাজের মাধ্যমে, মহৎ কাজের মাধ্যমে, মানুষের উপকারের মাধ্যমে, ভালো রাজনীতির মাধ্যমে, জনগণের রাজনীতি করার মাধ্যমে আমাদের জীবনকে পরে দিতে বড় করতে পারি আমরা। তাহলে মরে যাওয়ার পরও জনগণ আমাদেরকে মনে রাখবে, সকল রাজনৈতিক দল আমাদেরকে মনে রাখবে, আমাদের চিহ্ন থাকবে, ওই চিহ্ন দেখে দেখে জনগণ আমাদেরকে স্মরণ করবে। সেটা সুযোগ ছিল 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস, কিন্তু ডক্টর ইউনূস কি করেছে? একটা পক্ষের হয়ে আরেকটা পক্ষকে একেবারে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখনো কিন্তু উঠে পড়ে লেগেছে। আন্তর্জাতিকভাবে কিন্তু শেখ হাসিনার সাথে পেরে উঠতে পারছে না, কারণ আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার একটা ভালো লবিং আছে, সেই সাথে শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিচ্ছে ভারত। ভারতের সাপোর্ট, শেখ হাসিনার পার্সোনাল লবিং এবং সজীব ওয়াজেদ জয় বিদেশে থাকার কারণে অনেক বছর ওরও একটা ভালো অবস্থান আছে। এই খেলার ভিতর ডক্টর ইউনূস আটকে গেছে। সেই কারণে ডক্টর ইউনূস এখন পাগল হয়ে গিয়েছে। কতক্ষণ 3 বাহিনীর প্রধান নিয়ে বৈঠকে বসে, কতক্ষণ পর বলে যে আমরা আবার সবাই ঐক্যমত হতে হবে, সকল ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আবার বলে বিএনপিকে ডাকে, আবার জামাতকে ডাকে, আবার এনসিপিকে ডাকে, অন্যান্য দলকে ডাকে, আবার বৈঠকে বসে বলে যে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। মানে সারাক্ষণ ওনার ভয়টা কাজ করে। আবার যখন ভয় চলে যায়, তিনি মনে করে তিনি শাহেনশাহ, তিনি সকল কিছু, বাংলাদেশ উনি যা বলবে তা হবে, তিনি যখন ইচ্ছা নির্বাচন দিবে, যখন ইচ্ছা তিনি ক্ষমতায় থাকবে, যখন ইচ্ছা আওয়ামী লীগের কর্মীদেরকে তিনি গ্রেপ্তার করবে, যখন ইচ্ছা আওয়ামী লীগের মতো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দিবে, যখন ইচ্ছা আন্তর্জাতিক অপরাধের মতো ভুয়া ট্রাইব্যুনাল করে এখানে শেখ হাসিনাকে 1400 বার ফাঁসির কথা বলবে।